হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। বিশেষত যারা আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি, তারা নিশ্চয়ই খুবই এক্সাইটেড, খুবই হ্যাপিনেস এবং খুবই প্রাউড একটা ফিল নিয়ে আমাদের সাথে এই সেশনটাতে জয়েন করেছো। একদম লাইভের শুরুতেই বলে দিই, যারা যারা আজকে এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছো, তারা একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাও কার জিপিএ কত এসেছে। কারো যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে লিখে জানাতে পারো। আজকের এই লাইভটা শুধুমাত্র ডেডিকেটেড তোমাদের ব্যাচের জন্য। অর্থাৎ আজকে লাইভে আমরা এসএসসি 2024 ব্যাচ, যাদের এতদিন পর্যন্ত মূল পরিচয় ছিল এটাই, এবং যারা পরবর্তীতে আজকে থেকে যাদের মূল পরিচয় হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে এইচএসসি 2026, তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই লাইভ সেশনটা। আজকে লাইভে আমরা শুধুমাত্র তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি, এবং তোমাদের সাথে তোমাদের রিপ্রেজেন্ট করার জন্য, তোমাদের ব্যাচকে রিপ্রেজেন্ট করার জন্য তোমাদের সাথে কিছু বন্ধুকেও এনেছি যারা তোমাদের ব্যাচ থেকেই বিলং করে এবং যারা আজকে এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছে তোমাদের মতোই। সো তাদের কাছ থেকে আমরা তাদের কিছু স্টোরি জানবো, তাদের জার্নিটা জানবো। আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম ফারহান সাকিব, আমাদের সাথে আছে তন্ময় এবং সাজন ভাই। প্রথমে একটু তন্ময়ের কাছ থেকে আজকে রেজাল্ট নিয়ে কিছু শুনতে চাই। অল রাইট, সো এসএসসি 24 ব্যাচ। আমি প্রথমত আমার একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে থেকে প্রায় 10 বছর আগে 2014 সাল। 2014 সালে আমি এসএসসি পরীক্ষা দেই, অ্যান্ড এই সময়টাতেই আমার রেজাল্ট বের হয়। অ্যান্ড সো দ্যাট টাইম আই অলসো ওয়াজ ভেরি সুপার এক্সাইটেড। আমার এসএসসি রোল নাম্বার ছিল 10 14 64। আমি সার্চ করছিলাম অ্যান্ড বেশ ভালো একটা রেজাল্ট হইলো, আমার মানে গোল্ডেন এ প্লাস আসলো এন্ড খুব ভালো মার্কসও আসলো। সো আজকে যারা যারা এসএসসি পরীক্ষা রেজাল্ট পেয়েছে, তাদের মনের অবস্থাটাও আমি বুঝতে পারতেছি। ইউ গাইস আর অলসো সুপার এক্সাইটেড তোমাদের রেজাল্ট নিয়ে। তোমাদের রেজাল্ট, যারা 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 এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের 2 বছরের পরিশ্রম কামস টু অ্যান এন্ড। তোমাদের সাকসেসফুলি তোমরা এসএসসি পরীক্ষাটা শেষ করেছো, তোমাদের ভালো একটা রেজাল্ট হয়েছে। সবাইকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো তন্ময় ভাইয়ার পক্ষ থেকে। অলসো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। এন্ড অলসো আরেকটা নিউজ ফাঁকে বলে রাখি, সেটা হচ্ছে এইচএসসি 26-এ তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে ফিজিক্স ডিপার্টমেন্ট। অল রাইট, আমি অলরাইট, সাজন ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা কথা একটু বলে নেই। অলরেডি আমরা কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন দেখছি যে ভাইয়া জুম সেশনে জয়েন করবো কিভাবে। জুম সেশনে জয়েন করার জন্য একটা ওয়ে তোমাদের হাতে আছে। তোমরা যদি এই লাইভটা শেয়ার করো, তাহলে তোমাদের এই লাইভ শেয়ারের পক্ষ এই লাইভ কারা কারা শেয়ার করছো সেখান থেকে দেখে আমাদের টিম তোমাদেরকে জুম মিটিং এর ইনভাইটেশন লিঙ্কটা মেসেঞ্জারে দিবে। তোমরা সেখান থেকেও চাইলে জয়েন করতে পারো। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের এই যে চলমান লাইভটা রয়েছে এই লাইভটা শেয়ার করতে হবে। নিজের টাইমলাইনে হতে পারে, তোমাদের বন্ধুদের গ্রুপে হতে পারে, তোমাদের স্কুলের গ্রুপে হতে পারে। যে কোনো জায়গায় লাইভটা শেয়ার করো, তাহলে হয়তো বা তুমিও জিতে নিতে পারো আজকের এই লাইভ সেশনটাতে জয়েন করার সুবর্ণ সুযোগ। আমরা এরপর চলে যাচ্ছি সাজন ভাইয়ের কাছে। হ্যালো এভরিওয়ান, নতুন পরিচয়ে সবাইকে স্বাগত। এসএসসি 24 থেকে এইচএসসি 26 হয়ে গিয়েছে। আর যখন তোমাদের সাথে কথা বলছি, তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই আপুদের আমি একটা ক্লাস নিয়ে বের হলাম। তো এখন আমি স্টুডিওতেই আছি, স্টুডিও থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছে। সবচেয়ে মজার যে বিষয়টা, আমি একই সাথে তোমাদেরকে প্রথমত অসংখ্য ধন্যবাদ। তোমরা এত ভালো রেজাল্ট করেছো, অথবা যারা মধ্যম রেজাল্ট করেছো, অথবা যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। অনেকের জন্যই এই যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটা ছিল তোমাদের প্রথম পরীক্ষা। লাইফের প্রথম তোমরা কোনো একটা পাবলিক এক্সামে অ্যাপিয়ার করেছো, সেখানে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাদের বেশ কয়েকবার নার্ভাস ব্রেকডাউন হয়েছে, অনেকেই অনেক কিছু গুলিয়ে ফেলেছো। আমি যদি আমার রিকল করি আমার লাইফের কথা, যখন 2008 সাল, তোমাদের মতো ইন্টারনেটে এত ফাস্ট ছিল না। 2008 সালে স্কুলে ছিল, স্কুলে আমি তখন ক্রিকেট খেলতেছি যখন রেজাল্ট অ্যানাউন্স করছিল। আমাদের তখন কে গোল্ডেন এ প্লাস, কে জেনারেল এ প্লাস, এটাও বোঝা যেত না। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি জেনেছিলাম 2 দিন পর, 2008 সালে 2 দিন পর আমি জেনেছিলাম যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো এ প্লাস পাওয়ার পর তো হই হুল্লা, অনেক আনন্দ হয়েছিল। একই সাথে আমার ওই টাইমটাতে আমি যে ভুলটা করেছিলাম, আমি এইচএসসির সিলেবাস সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না যে এটার ডেপথ কত। তো 2008 সালে এ প্লাস অনেক একটা রেয়ার কেস ছিল, অ্যাটলিস্ট আমাদের থানা পর্যায়ে যে স্কুলগুলো আছে সেটার জন্য। তো আমি তো তখন হিরো, এলাকার হিরো। খুব গায়ে হাওয়া লাগাই ঘুরাইছি, ঘুরছি, বেড়াইছি। বাট যখন আমি ময়মনসিংহে প্রথম ভর্তি হই, তখন আমি বুঝতে পারি যে আসলে আমার সাথে যে বন্ধুরা ছিল যারা আমার সাথে কলেজে যুক্ত হবে, তারা কিন্তু এই সময়টা বসে ছিল না। অর্থাৎ এই যে 3 মাস বা 4 মাসের যে টাইমটা ছিল, তারা বসে ছিল না। তারা তাদের কলেজ প্রিপারেশন, এইচএসসি প্রিপারেশন, ফার্স্ট ইয়ারের পড়াশোনা সবকিছু শুরু করে দিয়েছে। ওই জায়গাতে আমার অনেক ব্যাক পেতে হয়েছে।
আর সেই অভিজ্ঞতাগুলো থেকে আমি বিগত 13-14 বছর যাবত তোমাদের পড়াচ্ছি, তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। এই সময়টা জুড়ে যতজন শিক্ষার্থীদের পাশে এসেছি, তাদের মাধ্যমে একটা জিনিসই দেখেছি, রেজাল্টের পর অনেকে খুব বেশি খুশি হয়ে যায়, অনেকে খুব বেশি স্যাড খেয়ে যায়, আবার অনেকে মিডিয়াম স্টেজে থাকে। বাট প্রবলেম হচ্ছে, যদি সিরিয়াসনেসটা না বুঝে আমরা কাল বা পরশু বা তারপর থেকে যদি নিজেদের এইচএসসি লাইফের সাথে অ্যাডজাস্ট না করতে পারি, নো ম্যাটার হোয়াট, তুমি গোল্ডেন এ প্লাস, তুমি জেনারেল এ প্লাস, অথবা তোমার 4.8, 4.7, 4.5, এইচএসসির ফার্স্ট ইয়ার যে এক্সামটা আছে, ফার্স্ট টার্ম যে এক্সামটা, ওই এক্সামে গিয়ে ভাইয়া তুমি রিয়েলিটি চেকটা খাবা। সো আমি ইন্ট্রোডাকশনই কথাতেই আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের বলে দিলাম, সামনে কি কি প্রবলেম গুলো আসছে, কিভাবে তা তোমাকে ওভারকাম করতে হবে, এবং তোমার প্রিপারেশনটা কেমন হওয়া লাগবে। এখন খুব বেশি এক্সাইটেডও হওয়া যাবে না, খুব বেশি মন খারাপও করা যাবে না। ওকে ফাইন, হোয়াট নেক্সট, আমাদের সেভাবে আগাতে হবে। পুরো সেশন জুড়ে তোমার সাথে আমার অভিজ্ঞতা, আমি যা যা শিখেছি, যা যা বুঝেছি, স্টুডেন্টরা যে টাইপের প্রবলেম ফেস করে, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই, তোমাদের সাথে আরো বেশি অনেক কথা বলতে চাই। তোমাদের মাথায় এখন কি ঘুরছে, আনন্দটা কতটুকু দীর্ঘায়িত করা উচিত, সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই। ফারহান, আমি আবার ওদের সাথে যুক্ত হব। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর, অস্থির এবং সুস্থভাবে একটা রেজাল্ট করার জন্য। প্রতিবারের মতো আবারও বলতে চাই, সবাই কমেন্টে উত্তর দিবে, হাউ ইজ দ্য জোশ। অল রাইট, সো আমরা অলরেডি কিছু প্রশ্ন পেয়েছি আমাদের যে ফেসবুক লাইভটা থেকে, কমেন্ট সেকশন থেকে। সো সেখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর আমি একটু করতে চাই। মোহাম্মদ শাহিন ইসলাম বলেছে, স্যার 4.28 পেয়েছি, সায়েন্স নিয়ে ঢাকার মধ্যে কোনো কলেজে ভর্তি হতে পারবে কিনা, সরকারি অথবা বেসরকারি? এটা আসলে ডিপেন্ড করে এই বছর কত মানুষজন আসলে একই রকম গ্রেড পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করছে। সো মানে এখনই আসলে পুরোপুরি শিওর হয়ে এটা বলা পসিবল না, বাট আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, তুমি কলেজে একেবারে পাবেই না তা না। তবে প্রথম সারির যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আসলে অ্যাপ্লাই করলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই সীমিত। এইটা একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। আর একজন হচ্ছে বন্নি ইসলাম প্রশ্ন করেছে, ভাইয়া 1219 পেয়েছি, রাজুকে মর্নিং শিফটে আসবে কিনা? আমি বলবো রাজুকে মর্নিং শিফটে চান্স পাওয়ার ক্ষেত্রেও এটা আসলে আমার কাছে মনে হয় যতটুকু নাম্বার দরকার তার চেয়ে একটু কম। বিকজ রাজুকে যেহেতু স্কুলে যারা থাকে তাদেরকে রাজু কলেজে প্রায়োরিটি দেওয়া হয় ভর্তির ক্ষেত্রে, সো আগে তাদেরকে ভর্তি করায়, এবং এরপরে যত সংখ্যক সিট বাকি থাকে সেই সিটের যে ভর্তি হওয়ার ভ্যাকেন্সিটা অনেক কম্পিটিটিভ হয়, এবং ওই কম্পিটিটিভনেসের মধ্যে আমি যদি আমার স্টোরিটা বলি, আমার হচ্ছে আমি ঢাকা বোর্ডে 38তম হয়েছিলাম। তো ঢাকা বোর্ডে 2013 সালে 38তম হয়েছিলাম আমি। রাজুকের দুইটা শিফটেই অ্যাপ্লাই করেছিলাম, মর্নিং শিফট অ্যান্ড ডে শিফট। আমার মর্নিং শিফটে আসে নাই, মানে ঢাকা বোর্ডে 38তম হওয়ার পরেও মর্নিং শিফটে আমার আসে নাই। আমার ডে শিফটে এসেছিল ভর্তির এলিজিবিলিটি। সো আমার কাছে ওই অভিজ্ঞতার আলোকেও যদি বলি, আমার কাছে মনে হয় রাজুকের মর্নিং শিফটে যদি চান্স পেতে হয় তাহলে আরেকটু বেশি নম্বর দরকার আর কি, এভারেজে আরো বেশি নাম্বার ওরা চায়, কারণ ওদের প্রায়োরিটিটা মূলত নিজের স্কুলের স্টুডেন্টদের জন্যই থাকে। আরো কিছু যদি প্রশ্ন পড়ি, জাকারিয়া বলছে, আলহামদুলিল্লাহ ভাইয়া 1249 পেয়েছি। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা কত পেয়েছে জিপিএ, তার পাশাপাশি এটাতেও তারা অনেক ফোকাস যে ভাই আমরা নম্বর কত পেয়েছি। তার মানে দে আর অ্যাকচুয়ালি চেসিং দ্য এক্সিলেন্স, যে জিপিএ 5 পাওয়া ইজ মেইন স্ট্রিম। আমরা আসলে 1240, 49, আজকে একজন স্টুডেন্টের রেজাল্ট দেখলাম, সাজন ভাই তন্ময়, সে হচ্ছে 1270 পেয়েছে। যার কথা বলছিলাম তন্ময়ের সাথে, যে আমি ওর নাম্বার, ওর রিপোর্ট কার্ড দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে ওর বাংলায় 196, ইংলিশে 196, এরপরে হচ্ছে ফিজিক্সে শুধু 96, তারপর ম্যাথে 99, তারপর হচ্ছে সমাজে বাংলাদেশের বিশ্ব পরিচয় 96, এরকম করে মানে অন এভারেজ ও হচ্ছে 90 আপ পেয়েছে সবগুলো সাবজেক্টে, এমনকি বাংলার মতো সাবজেক্টেও। সো এরকম স্টুডেন্টও কিন্তু আমরা পেয়েছি, আমরা এই ব্যাপারটাও খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এখানে একদম টপ নচ যারা স্টুডেন্ট তারাও আছে, আবার এরকম স্টুডেন্টদেরকেও আমরা মোটেই অন্য ভিন্নভাবে দেখি না। যেমন আমাদেরই একজন স্টুডেন্ট বললো যে ভাইয়া 4.28 পেয়েছি, আমি এখন কি করব? তোমাদের জন্যও কিন্তু এই লাইভ সেশনটা, আমরা শুধুমাত্র যারা ভালো ফলাফল করেছো তারাই আমাদের শিক্ষার্থী, তাদেরকে নিয়ে আমরা প্রাউড হব, তাদেরকে নিয়ে আমাদের সকল সেলিব্রেশন। আমরা এই মানে এই অ্যানোটেশন, এই যে আইডিয়া, এই আইডিয়াটাতে আসলে আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে মনে হয় যেহেতু যারা আমাদের কাছে পড়ে এতদিন ধরে কষ্ট করে একটা ফলাফল আনতে পেরেছো, তারা সবাই আজকের দিনটা সেলিব্রেট করা ডিজার্ভ করো, তোমার রেজাল্ট যাই আসুক না কেন।
আচ্ছা, তারপর আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু ঝটপট কমেন্ট সেকশনে করে ফেলতে পারো। আমি সবার কমেন্টই, যাদের 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 কমেন্টগুলো ইম্পর্টেন্ট তাদের কমেন্টে যাব। আর যারা যারা জুম সেশনটাতে সরাসরি জয়েন করতে চাও তারা একটু এই লাইভটা শেয়ার করে ফেলো, নিজেদের টাইমলাইনে হোক বা গ্রুপে হোক। আমরা এখন চলে যাব আমাদের বন্ধুদের কাছে যারা আমাদের সাথে এই লাইভ সেশনটাতে জয়েন করেছে। আমরা প্রথমে যাব সিফাতের কাছে। সিফাত, তুমি তোমার স্কুল রেজাল্ট এবং জার্নিটা যদি শর্টে বলতা। আচ্ছা, সিফাতের খুব সম্ভবত মাইকটা মিউট করা, আমি একটু আনমিউট করতে বলি ওকে। হ্যাঁ সিফাত, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিফাতুল ইসলাম শিফাত, যুক্ত আছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার থেকে। আমার এসসি লাইফের প্রথম যে শুরু হয় ক্লাস 9 থেকে। ওই সময় আমার ইচ্ছা ছিল সায়েন্স গ্রুপ নেওয়ার, কিন্তু আমার যে লক্ষ্য ছিল পড়াশোনার, যে আমি যেটা হতে চাই এম ইন লাইফ, সে অনুযায়ী আমি ল নিয়ে পড়লে আমার ভালো হবে, এই জন্য আমি নেই পরে আর্টস গ্রুপ। এরপর এটা নিয়ে পড়তে থাকি, স্যার ম্যাডামদের সহযোগিতা নিয়ে ভালোই এগোচ্ছিলাম। এরপরে আমি যুক্ত হই টেনএমএস এর সাথে। টেনএমএস এর যে শিক্ষকরা ছিল তাদের যে গাইডলাইন গুলো ছিল এগুলো সত্যি অসাধারণ ছিল। এর সাহায্যে আমি নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছি। একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যে টেনিস এর সাথে যুক্ত হয়ে ভালো কিছু করা যায়, ভালোভাবে করা যায়, এটা একটা তার দৃষ্টান্ত হতে পারে, উদাহরণ হতে পারে। তখন এভাবে পুরো দিন গেল। এরপর পরীক্ষার দিন এসে পড়লো। পরীক্ষার সময় আমি সবগুলো পরীক্ষায় মোটামুটি ভালোভাবেই দিয়েছি, শেষের পরীক্ষাটা সবচাইতে ভালো হয়েছিল। কিন্তু ওই শেষের পরীক্ষায় আমি যখন বাসায় আসি, খেয়ে দিয়ে একটা মাঠে যাই খেলা দেখতে, ক্রিকেট খেলা চলছিল তখন। ক্রিকেট খেলা দেখতে যাই, এখানে আমার আরো দুটো বন্ধু ছিল। ওরা জিজ্ঞেস করেছিল একে অপরকে, তুই কোন সেট পেয়েছিস, তুই কোন সেট পেয়েছিস। ওরা কোনটা দাগাই সেট নিয়ে ওদের ভিতর কথা চলছিল। তখন আমার মাথায় এই প্রশ্নটা আসলো, আমি কি সেট দাগাইছিলাম? আমার তো মনে নাই। তখন ওই দিন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত, আগের ঘন্টা পর্যন্ত আমার এই মনের ভিতর একটা জিনিস ছিল যে আমি সেট দাগাইছি কিনা। এই সেটের জন্য আমি অনেক চিন্তিত ছিলাম, বাট যখন রেজাল্ট দেয় তখন দেখি সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো ছিল। সর্বোপরি আমার এই এসএসসি লাইফের জার্নিতে টেনএমএস আমার একটি গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল। এসএমপি ব্যাচে আমি যখন ভর্তি হই, এসএমপি ব্যাচে যে ক্লাসগুলো করিয়েছে ওখানে বেসিক থেকে ভালো করে পড়ানো হয়েছে। আমি এমন কিছু কিছু জিনিস শিখেছি যেগুলো এর আগে ওইভাবে শেখানো হয় না, অতটা ভালোভাবে পড়া হয় না। ওই এখান থেকে শেখার ফলে এক্সামে যে কোশ্চেন আসছে সবগুলো আমি অ্যান্সার করতে পারছি, বেসিক শেখার কারণে। টেনএমএস এর সাথে আমার জার্নিটা খুবই ভালো ছিল। টেনএমএস এর সাথে থাকবো, আছি, ছিলাম। টেনিসের সাথে থাকার ইচ্ছা আমার প্রত্যেক সবসময় থাকবে। ভবিষ্যতে আমি এই যে এসএসসি নিয়ে খুব এক্সাইটেড ছিলাম না যে আমি কি গোল্ডেন প্লাস পাবো নাকি প্লাস পাবো। আমার এক্সাম ভালো হয়েছিল, এক্সপেক্ট করছিলাম ভালো কিছু হবে। তবে আমার মেন ফোকাস যেখানে, যে সামনের আরো অনেক ধাপ আছে, এই ধাপগুলো আমাকে ভালোভাবে বের হতে হবে। যেন একটা বাস অনেকগুলো বাস স্টপেজে থামে, আমি একটা স্টপেজে সবেমাত্র পার করেছি, আরো অনেকগুলো বাকি আছে। বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে। এখন যদি একটা চাকরির পরীক্ষা নেয়, লক্ষ লক্ষ জিপিএ 5 ওরা যদি পরীক্ষা দেয়, তাহলে সেখানে আমরা কিভাবে একটা, সবাই জিপিএ 5, সবাই ভালো স্টুডেন্ট, সেখানে ভালো করতে হলে সবার কিছু এক্সট্রা ভাবে পড়তে হবে, ভালো কিছু করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, বেশি এক্সাইটেড হওয়া যাবে না। টেনএমসি এর সাথে থেকে আমি আমার এসএসসি লাইফের প্রস্তুতিটা নিতে চাই, এটাই হচ্ছে আমার ইচ্ছা। দিস ইজ অল অ্যাবাউট মি। অল রাইট, আমরা কিন্তু সিফাতের পুরো গল্পটা একদম, সিফাত মনে হয় একটা নিঃশ্বাসও নিল না, নিঃশ্বাস নেওয়া ছাড়াই গড়গড় করে বলে গেল। সো তন্ময়ের কাছে যাব। ওর যে আইডিয়াটা ও বললো যে প্রতি বছর তন্ময় কত সংখ্যক স্টুডেন্ট তোমার কাছে জানতে চায়, ভাইয়া সেট কোড মনে হয় ফিল আপ করি নাই, এখন আমি কি করব, আমার বোধহয় পরীক্ষায় আর পাশ আসবে না। এরকম সিচুয়েশন সাজন ভাই এবং তন্ময় কতবার আমরা ফেস করেছি। স্টুডেন্টরা কেন মনে হয় তন্ময় যে এটা কেন হয় যে স্টুডেন্টরা আর কোনো কিছু নিয়ে কনসার্ন থাকে না, রোল নাম্বার লিখেছি কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু সেট কোড মনে হয় ফিল আপ করি নাই। পার্টিকুলার এই প্রশ্নটা কতবার আসে এবং কেন আসে? আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন আমরা আসলে পরীক্ষা দিয়ে আসার পরে আমরা তো হচ্ছে 10 মিনিট স্কুলে আমরা পরীক্ষার আগে কি করি, আমরা সাধারণত ফাইনাল সাজেশন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেল একটা স্টুডেন্টের ফিজিক্স পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা অথবা বাংলা অথবা ইংলিশ পরীক্ষা। তো দেখা গেল সে বাংলা ইংলিশ পরীক্ষা দিয়ে আসছে, এন্ড আসার পরে ওর ফিজিক্স পরীক্ষা, আমি ফিজিক্সের ক্লাস নিতে গেছি। অনেকগুলো স্টুডেন্ট জানতে চাই যে ভাইয়া সেট কোড তো দাগাই আসিনি, মনে হয় সেট কোড দাগাইতে ভুলে গেছি বা এরকম। অনেকেই বলে যে রোল নাম্বার দাগাইতে একটু বৃত্ত ভরাট করতে গ্যাঞ্জাম হয়েছে,
অনেকে বলে রেজিস্ট্রেশন নাম্বার দাগাইতে গ্যাঞ্জাম করে আসছি। তো এইটা আসলে বেসিক্যালি, প্রথমত আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের বিষয়টাতে আসি। এটা বেসিক্যালি হয় হলো পরীক্ষার সময় কন্ট্রোল করতে না পারার জন্য। ঠিক আছে, পরীক্ষার সময় হলো অনেকে মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না। ইভেন আমি আজকে যখন একটা কিউএনএ ক্লাস নিচ্ছিলাম, তখন আর কি স্টুডেন্টদেরকে বলতেছিলাম, তুমি তোমার ব্রেন অ্যান্ড তোমার মাইন্ডকে যত প্রপারলি মিথস্ক্রিয়া ঘটাইতে পারবা, তুমি ঠিক ততটাই সফল। তুমি যদি একটা একটা স্টুডেন্ট যদি দেখা যায় যে সে তার ব্রেনকে কাজে লাগাচ্ছে 95%, মাইন্ডকে কাজে লাগাচ্ছে 5%, অথবা একটা স্টুডেন্ট তার মাইন্ডকে কাজে লাগাচ্ছে 95%, ব্রেনকে কাজে লাগাচ্ছে 5%, এই ধরনের ক্যাটাগরিতে দেখা যায় আসলে নিজেকে কন্ট্রোল করাটা অনেক টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা পার্সোনা, বা সেটা স্টুডেন্ট লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক, সে যদি তার মাইন্ড প্লাস ব্রেন এই দুইটার গেমকে যদি 50-50 কন্ট্রোলে আনতে পারে, তাহলে সে দেখা যায় যে সে তার লাইফে মোস্ট অফ দ্য কেসেসে সাকসেসফুল হয়। সো আমি বেসিক্যালি সেট কোডের বিষয়টাতে যদি আসি, প্রথমত যেটা হয় সেটা হলো, এখানে যারা স্টুডেন্টরা আছে তারা এগ্রি করবে, অনেক সময় স্টুডেন্টরা মানে দেখা যায় যে একই সেট কোড যারা পায় তাদের সেট কোড মিলানোতে ব্যস্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্টুডেন্টের মধ্যে, হলের মধ্যে দেখা যাইলো যে খাতার মধ্যে সেট কোড লিখে দেয় নাই, অনেক সময় সে সেট কোড এক্সচেঞ্জ করার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করে। তো ওই পার্টিকুলার সেন্স থেকে অনেক সময় কি হয়, স্টুডেন্টরা সেট কোডটা লিখে না, সে চিন্তা করে আমি যদি সামহাও সেট কোডটা এক্সচেঞ্জ করতে পারি, তাহলে আমি ওইভাবে এক্সচেঞ্জ করে আমার বন্ধুর সাথে তো সেই সেট কোডটা মিলবে, এন্ড আমি ওইভাবে অ্যাকর্ডিংলি হয়তো তার সাথে একটু ম্যাচ করে করে অ্যান্সারটা করব। ওই পার্টিকুলার জায়গা থেকে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা সেট কোড দাগায় না, পরে দাগানোর কথা চিন্তা করে আর কি। সো এটা একটা রিজন। আরেকটা রিজন হলো যে সে চিন্তা করতে পারে, মানে সে তার হরমোনটা কন্ট্রোল করতে পারে না, সে কোয়েশ্চেন পাওয়ার পর অনেক নার্ভাস হয়ে যায়। এন্ড সে তখন চিন্তা করে কি যে কোয়েশ্চেন দেখলো, কোয়েশ্চেন দেখে তার মধ্যে অনেক নার্ভাসনেস চলে আসছে, এন্ড মনে হয় যে এটা তো আমি পরীক্ষা দিচ্ছি, এখন তো অনেকগুলো এমসিকিউ তার কমন আসে নাই। তো ওই সেন্স গুলা থেকে চিন্তা, মানে সে সেট কোড দাগাতে ভুলে যায়। মানে ওভারঅল ও ওর মাইন্ডটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারে না দেখে অনেক সময় স্টুডেন্টরা ওর সেট কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসগুলা আর কি প্রপারলি দাগাইতে পারেন। তন্ময়কে এখানে একটু থামাই। আমরা আমাদের ফেসবুক সেশন থেকে, ফেসবুক লাইভটা থেকে খুবই চমৎকার একটা কমেন্ট পেয়েছি। আমাদের সুপ্রিয়া ঘোষ আন্টি কমেন্ট করেছেন যে ওনার মেয়ে হলিক্রস স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং 1242 পেয়েছে, এবং উনি তার মেয়ের এই চমৎকার সাফল্যের জন্য 10 মিনিট স্কুলের পুরো পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। আন্টি, আপনাকেও অনেক অনেক অভিনন্দন। আজকে যে মা দিবস, মা দিবসে আপনার মেয়ে আপনাকে চমৎকার একটা উপহার দিয়েছে। এই উপহারটা নিশ্চয়ই আপনার সারা জীবন মনে থাকবে, এবং আপনার সারা জীবন আপনি হয়তো বা আপনার মেয়ের কাছ থেকে যতগুলো মা দিবসের উপহার পাবেন, তার মধ্যে খুব সম্ভবত এটা সবচেয়ে বেশি স্পেশাল হয়ে থাকবে। আর আপনাকেও অনেক অনেক অভিনন্দন, এবং আপনাকে এটার জন্য অনেক ধন্যবাদ যে আপনি আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এবং আমরাও খুবই নির্ভর হয়েছি একটা কথা চিন্তা করে, যে এরকম আপনার মতো আরো হাজারো গার্জিয়ান তাদের আস্থা রাখে, তাদের ভরসা রাখে আমাদের উপর। এবং আপনার আস্থার প্রতিদান যেরকমটা আমরা দিতে পেরেছি, এরকম আমরা আপনার মতো আরো হাজারো গার্জিয়ানের আস্থার প্রতিদান আমরা দেওয়ার চেষ্টা করি, এবং আরো লাখো গার্জিয়ানের আস্থার প্রতিদান আমরা সামনের দিনগুলোতে দেওয়ার চেষ্টা করব। এখন আমি একটু সাজন ভাইয়ের কাছে যাব একটা প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে, ভাইয়া, স্টুডেন্টরা প্রতি বছর কলেজে ভর্তি হওয়ার পর যে স্ট্রাগল গুলা করে, যে সিলেবাস, তারপর হচ্ছে সিলেবাস, এরপর হচ্ছে সময়, তারপর হচ্ছে কোন বই পড়বো, আহ কোন রাইটারের বই পড়বো, এরকম অনেক সমস্যা, এগুলা নিয়ে যদি ভাইয়া একটু শর্টে ডিসকাস করতেন। থ্যাংক ইউ ফাহাদ। আমি তার আগে এই পয়েন্টে যাওয়ার আগে তন্ময়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে একটু আসতে চাই। আহ, এইটার সাথে আমার পরবর্তী উত্তরটা রিলেটেড, দ্যাটস আমি একটু অ্যান্সার করতে চাই। মেইনলি সেট কোডের যে প্রবলেমটা আসে, এই সেট কোডের প্রবলেমটা হয় এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ পাওয়ার আগে দিয়ে সায়েন্সের স্টুডেন্টদের মাথায় স্পেশালি যে জিনিসটা ঘুরে, আমার তো 25টা এমসিকিউ অ্যান্সার করতে হবে, 25 মিনিট সময় আছে। তো সে এই প্রথম থেকেই তাড়াহুড়োটা স্টার্ট করে দেয়, এবং এজ এ রেজাল্ট কুশন পাওয়ার সাথে সাথে তার একটাই টেন্ডেন্সি থাকে দাগানো। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট সাইন্টিফিক না করার কারণে, টাইম ম্যানেজমেন্ট না করার কারণে, এমসিকিউ ঘড়ি ধরে সলভ না করার কারণে এই 25 মিনিটের ভিতর 25টা এমসিকিউ সলভ করতে পারে না। তার জন্য লাস্ট মোমেন্টে যে একটা ক্রস চেক দিতে হয়, যে আমি টাক টাক টাক, রেজিস্ট্রেশন নাম্বার ওকে, সেট কোড ওকে, রোল নাম্বার ওকে, দেন সাবমিট করি, ওই লাস্টের 1 মিনিট বাঁচাতে পারে না। এখানে যে স্টুডেন্টরা আছে, অধিকাংশ স্টুডেন্টই বলবে যে লাস্ট মুহূর্তে তাদের টাকাটা টেনে নেওয়া হয়, অথবা
নিজে থেকে খুব কম সময়ে তারা এমসিকিউ সাবমিট করতে পারে। ওই যে প্রপার টাইম ম্যানেজমেন্টটা, এইটার জন্যই অধিকাংশ স্টুডেন্ট এই টেনশনে থাকে যে আমি যদি সেট কোড প্রপারলি দিই নাই বা অন্যান্য কিছু। আরেকটা অসাধারণতা হচ্ছে আমরা রিভাইজ করতে চাই না, রিভাইজ করার অভ্যাসটা প্রথম থেকেই গঠন করি না। দ্যাটস ওয়াই একটা কোয়েশ্চেন আসে আমাদের কাছে যে ভাইয়া আমি তো নং প্রশ্নের উত্তর লিখি নাই। এই নং প্রশ্নের উত্তর না লেখাটাও আরেকটা টেন্ডেন্সি কাজ করে। তো এই প্রসঙ্গেই আমরা আসি, প্রথমত কোন রাইটারের বই পড়বো। এর সবচেয়ে সহজ উত্তরটা হচ্ছে তুমি যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ যেই রাইটারের বই ফলো করছে সেই রাইটারের বইটা তুমি ফলো করো। এখন যদি বলো ভাইয়া আপনারা কোনটা থেকে পড়াবেন, আমরা যখন কোনো লেকচার কন্টেন্ট বা ম্যাটেরিয়াল রেডি করি সেই ক্ষেত্রে যে জিনিসটা চিন্তা করি, আমার তো অনেক স্টুডেন্ট থাকবে, অনেক কলেজের স্টুডেন্ট থাকবে, সকল স্টুডেন্টের কমন উত্তরটা আমরা কিভাবে দিতে পারবো। একটাই ওয়ে আছে আমাদের জন্য, সেটা হচ্ছে বর্তমানে যত প্রকারের বই এক্সিস্ট করে আমরা যদি সবগুলো বই অ্যানালাইসিস করে ফেলি, সবগুলো বই মিলিয়ে বেস্ট একটা কন্টেন্ট রেডি করি, যে কন্টেন্টটা পড়ার পর, যে লেকচার শিটটা পড়ার পর বা যে স্লাইডটা পড়ার পর তোমার সকল টাইপের ম্যাথ, সকল ধরনের ম্যাথ, সকল প্রকার কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, সেই কন্টেন্ট আমরা রেডি করি। দ্যাটস ওয়াই আমরা প্রাউডলি বলতে পারি আমাদের লেকচার শিট বা লেকচার স্লাইডের যে পার্টটা আছে কনফিডেন্টলি তুমি কলেজে যে রাইটারের বই পড়াটা কেন তুমি ম্যাচ করতে পারবা, টাইপ গুলো ম্যাচ করতে পারবা। সো 10 মিনিট স্কুল এই জায়গাটাতে বিগত অনেক বছর যাবত, প্রায় 5 6 7 8 বছর যাবত এই জায়গাটাতে কাজ করে আসছি আমরা। ধাপে ধাপে আমরা আমাদের যে কন্টেন্টের রিসোর্স আছে উন্নীত করছি। সো ওই ক্ষেত্রে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ তাদের কোনো টেনশন থাকবে না। আর নর্মালি যে কোন রাইটারের বই ফলো করব, সেটা হচ্ছে যেহেতু আমরা কলেজের সিলেবাসে পরীক্ষা দিব, কলেজের স্যারদের ইনস্ট্রাকশনে পরীক্ষা দিব, কলেজের যে রাইটারের বইটা ফলো করতে বলে সেই রাইটারের বইটা ফলো করা। তাছাড়া সাইডে যদি তুমি সেকেন্ড বই হিসেবে কিছু রাখতে চাও, সেকেন্ড বই হিসেবে তোমাদের জন্য সাপোজ আমি ম্যাথের ক্ষেত্রে বলবো কেতাবুদ্দিন স্যারের বইটা রাখা, এটা সাইডে রাখতে পারো। অনেক কলেজ আছে যেখানে কেতাবুদ্দিন বই থেকেই পড়ায়, সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে। আর যদি বলো সামগ্রিক কনসেপ্টের কথা, আমরা যেমনটা বলছি আমাদের লেকচার শিট গুলো সকল বই এর সাথেও তোমাদের জানিয়ে রাখি আমরা দেশের বাইরে যে বইগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করি। তোমাদের সাথে কম্পিটিটিভ যে ম্যাথ গুলো যায় বা তোমাদের কনসেপ্টের সাথে যে ম্যাথ গুলো কমন পড়ে, সেম প্যাটার্নের ম্যাথ, সেই ম্যাথ গুলো আমরা অ্যাড করে থাকি আমাদের লেকচার শিট এবং লেকচার স্লাইড গুলোতে। তাই এতদিন যাবত যারা পড়তেছে তাদের জন্য আমাদের উত্তর একটাই, কলেজের যে বুক লিস্ট আছে সেটাই ফলো করো, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা তো আছি। এখন আসি ওকে। পরবর্তী জি। আহ ফারহানের প্রশ্নের আরেকটা পার্ট ছিল কি কি কনফিউশনে পড়ি বা কি কি প্রবলেমে পড়ি। এটা উত্তরটা আমি শর্ট করে দিয়ে দিই। প্রথম প্রবলেমটা আমি ইন্ট্রোতেই বলেছিলাম যে অনেকেই একটা বড় সময় নষ্ট করে ফেলবে সেলিব্রেট করাতে, বা অনেক বড় একটা সময় নষ্ট করে ফেলবে মন খারাপ করাতে বা ফ্রাস্ট্রেটেড হয়ে। এই যে টাইমটা নষ্ট করবে, এইটা ওর সামনের যে পথটা আছে এই পথটাকে আরো কঠিন করে ফেলবে। এখনো এইচএসসি 25 ব্যাচে আমাদের স্টুডেন্টরা যুক্ত হচ্ছে যারা কিছু পড়ে নাই, কিছু পড়ে নাই, এখন এসে বলছে ভাই আমি ফার্স্ট পেপার কিভাবে পড়বো, সেকেন্ড পেপার কিভাবে পড়বো। সো স্টার্টিংটা যদি একদম ব্রিফলি স্টার্ট করতে পারো তাহলে তুমি সলভ করতে পারবে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ সাজন ভাইকে। আমরা সাজন ভাইয়ের কাছ থেকে ওভারঅল একটা ব্রিফ আইডিয়া পেলাম যে স্টুডেন্টদের স্ট্রাগলটা কোথায় এবং স্ট্রাগলটাকে মিটিগেট করার জন্য কি করতে হবে। আমাদের সাথে আরো বন্ধুরা কিন্তু জুম সেশনে আছে এবং আরো যারা এই লাইভটা শেয়ার করবা তাদেরকেও আমরা হয়তোবা সুযোগটা দেওয়ার চেষ্টা করব। আমরা এরপরে চলে যাই আমাদের বন্ধু অনন্যার কাছে। অনন্যা, তুমি একটু তোমার মাইকটা আনমিউট করে তোমার ক্যামেরাটা অন করে আমাদেরকে বলো যে তুমি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট কেমন হয়েছে এবং ওভারঅল তোমার জার্নিটা যদি ইন শর্ট বলো। ধন্যবাদ ভাইয়া। আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল থেকে পরীক্ষা দিয়েছি সিলেট জেলার। তো আমার রেজাল্ট জিপিএ 5 এসেছে, মোটামুটি ভালোই এসেছে, যা হয়েছে সেটাই এসেছে। আমার রেজাল্টের জন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার যে স্কুলটা, স্কুল প্লাস আপনাদের 10 মিনিট স্কুলের সবাইকে। আমি প্রথম থেকে আমার স্কুল থেকে অনেক সাপোর্ট পেয়েছি সব টিচারদের কাছ থেকে। মানে আমি যা চেয়েছি, যা বলেছি যে আমার এই সাহায্য লাগবে, তখন সব টিচার আমার জন্য এটা দিয়েছেন। তারপর 10 মিনিট স্কুলে কোর্স করেছি এসএমপি। এটা এটা করার পর আমি সৃজনশীল লেখা প্লাস
টাইম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো শিখেছি, যার কারণে অনেক বিরক্তিকর সাবজেক্ট গুলো আমার কাছে এখন প্রিয় হয়েছে। আমি সৃজনশীল লিখতে খুব কম ভালো পেতাম, কিন্তু এখন কিছু কিছু টেকনিক টিপস শেখার পর থেকে এখন এই সৃজনশীল গুলো লেখা আমার কাছে অনেক ভালো লাগে। প্লাস এই সৃজনশীল লেখাতে এখন আমি ফুল মার্কস পাই, যা আমি এসএসসি পরীক্ষাতে পেয়েছি full marks। তাছাড়া 10 মিনিট স্কুলের ওকে। কোনটা পেয়েছি সেটাই আমার লাইফে অনেক কাজ। আচ্ছা, আমরা কিন্তু অনন্যার কাছ থেকে অনন্যার গল্পটা জেনে নিলাম। অনেক ধন্যবাদ অনন্যা এত চমৎকার একটা ফলাফল অর্জন করার জন্য এবং আমাদের সাথে জয়েন করার জন্য। আমি যদি এবার আরেকটু ফেসবুকের কিছু কমেন্ট সেকশনে যাই, ফেসবুকে একটা প্রশ্ন এসেছে যে ভাইয়া ভালো কলেজে চান্স পাওয়ার জন্য আসলে কত নম্বর পেতে হবে। আমি যদি ঢাকার টপ কলেজগুলো বলি, ঢাকার টপ কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য অন এভারেজ এভারেজ মার্কটা 85 অ্যান্ড অ্যাবভ থাকতে হবে, 85 বা 85-এর উপর নম্বর থাকতে হয় ঢাকার যদি একদম টপ 10 কলেজের কথা আমি বলি আর কি। আর এর পাশাপাশি আবার ঢাকার দুইটা কলেজ, ছেলেদের জন্য নটরডেম আর সেন্ট জোসেফ, এবং মেয়েদের জন্য হলি ক্রস, এখানে আলাদা করে পরীক্ষা হয়। এবং এখানে শুধুমাত্র তোমার এসএসসি তে পাওয়া নম্বরটাই আসলে নিশ্চিত করবে না যে তুমি নটরডেম কলেজে একজন স্টুডেন্ট হতে পারবে কিনা, কিংবা তুমি হলি ক্রস কলেজের একজন স্টুডেন্ট হতে পারবে কিনা। এর জন্য কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা দিতে হয়। এবং আলাদা ভর্তি পরীক্ষার প্রস্তুতি তোমরা যাতে একেবারে বিনামূল্যে আমাদের সাথে নিতে পারো, এর জন্য কিন্তু রয়েছে 10 মিনিট স্কুলের কলেজ অ্যাডমিশন কোর্স 2024। সেই কোর্সটাতে তোমরা যদি এনরোল না করে থাকো, এই কোর্সটাতে এনরোল করতে পারো। এই কোর্সটাতে আজকে আমার একটা ক্লাস ছিল নিজের, কিন্তু স্টুডেন্টরা বলেছে যে ভাই আজকে আমরা অনেক এক্সাইটেড এবং আজকে আমরা অনেক টেনশনে আছি, এই জন্য আজকে ক্লাসটা বাদ দেন। সো স্টুডেন্টদের দাবি দাওয়া মেনে আজকে ক্লাসটা পোস্টপোন করেছি। ওই ক্লাসের ক্ষতিপূরণ হিসেবে কিন্তু আজকের এই সেশনটাতে চলে আসলাম আর কি। অলরাইট, এরপরে আমরা চলে যাব আমাদের আরেকজন বন্ধু সামিহা তাসসিনের কাছে। সামিহা, তোমার মাইকটা আনমিউট করে ক্যামেরাটা অন করে তুমি তোমার স্টোরিটা একটু বলে ফেলো, বাকিরা শুনে ফেলুক। সরি ভাইয়া, পার্সোনাল প্রবলেমের কারণে ফোন করতে পারবো না। ইটস অলরাইট, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। সরি টু সে দ্যাট যে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, বাট আই উইল ট্রাই। তো আমি চাঁদপুর জেলার খেরিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি, মানে করছিলাম এতদিন। তো টিচাররা অনেক সাপোর্টিভ ছিল, বাট 9-10 আমি প্রাইভেট পড়লেও, অফলাইনে প্রাইভেট পড়লেও আমি টেস্টের পরে প্রাইভেট পড়া ছেড়ে দিয়েছিলাম, কারণ টিচাররা তো অ্যাভেলেবেল ছিল না। তখন 10 মিনিটের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়। এসএমপি কোর্সে ভর্তি হয়েছিলাম তখন, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। আসলে নাইটের কোর্সগুলো করলে হয়তো আরেকটু ভালো হতো, আরো চিনতাম, আরো জানতাম। বাট আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ে যে আমাকে এতগুলো পড়া গুছিয়ে দিবেন, এটা কল্পনার বাইরে ছিল। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। আমার এই অর্জনের জন্য আপনারাও অনেক সাপোর্ট করেছিলেন। বাবা অনেক হ্যাপি। আর স্কুলের টিচাররা অনেক ফ্রি ছিল। সবাইকে অনেক থ্যাংক ইউ। আর এইচএসসি একাডেমিক লাইফে হয়তো আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন, এমন সবসময় অনেক ফ্রি থাকবেন। হয়তো আমাদের বেচটা অনেক অন্যরকম ছিল, লাইভ অনেক ডিস্টার্ব করতো, বাট দিন শেষে আমরাই আপনাদের সাথে অনেক থ্যাঙ্কফুল। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সামিহা। তুমি যদিও শুরুতে বলেছিলে যে আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না, এটা আসলে নিতান্তই তোমার বিনয় ছিল, যতটুকু তোমার কথা শুনে বুঝলাম। আমরা এরপরে যাই হচ্ছে তাবাস্সুম মাইশার কাছে। মাইশা, তুমিও তোমার মাইকটা আনমিউট করে ক্যামেরাটা অন করে একটু তোমার স্টোরিটা যদি শর্টে বলো আমাদের সাথে, তোমার তোমার জার্নিটা কেমন ছিল। হ্যাঁ, মাইশা একটু আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? খুবই ভালো, তোমাদের রেজাল্টের পর আরো বেশি ভালো আছি। হুম, আলহামদুলিল্লাহ। আহ, মাইশা, কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? আমি ফেনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। আচ্ছা মাইশা, কেমন হয়েছে তোমার রেজাল্ট? আলহামদুলিল্লাহ, জিপিএ 5 পেয়েছি।
খুবই খুশি হয়েছি। ফেনী থেকে জিপিএ 5 পাওয়াটা কিন্তু একটু কঠিন ব্যাপার, কারণ ফেনী কুমিল্লা বোর্ডের আন্ডারে পড়ে এবং কুমিল্লা বোর্ডের প্রশ্ন ও খাতা দেখা দুইটাই কঠিন হয়। সো বাকিদের সবাইকে কংগ্রেচুলেশন, তোমাদেরকে একটু বেশি কংগ্রেচুলেশন। কুমিল্লা বোর্ড যে ভীতিটা, এটা যে স্ট্রাগলটা, সেটাকে ওভারকাম করার জন্য আর কি। জি স্যার, থ্যাংক ইউ কেমন স্যার। কেটেছে তোমার জার্নিটা? আর তোমার যদি কোনো বাকিদের জার্নি তো আমরা মোটামুটি শুনলাম, তোমার কি কলেজ যে যে শুরুটা, নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছ, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? তুমি যদি তোমার ব্যাচের রিপ্রেজেন্টেটিভ হও, এইচএসসি 2026 ব্যাচের পক্ষে, তোমরা কোনো প্রশ্ন, দাবি দাওয়া, আবদার কোনো কিছু যদি আমাদের কাছে থাকে। আমি আসলে এসএসসি তে আমার জন্য 10 মিনিট স্কুল অনেক বেশি হেল্পফুল ছিল। আমি অফলাইনে সেরকম কোনো প্রাইভেট পড়িনি বললেই চলে। সেই থেকে আমি এইচএসসি তেও আবার 10 মিনিট স্কুলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে বলতে চাই যে 10 মিনিট স্কুল থেকে এক্সপেরিমেন্টাল যেসব জিনিসগুলা, সায়েন্স থেকে যেহেতু পড়াশোনা করছি, এক্সপেরিমেন্টাল সবকিছু প্রয়োজন, এগুলাই যাতে করানো হয়। অলরাইট তন্ময়, এক্সপেরিমেন্ট নিয়ে কি করা যায়? আমাদের এবারের যারা যারা SSC 24, যারা যারা এখন HSC 26-এ যাচ্ছে, তাদের জন্য তাদের কোর্সেরই একটা বেস্ট ফিচার হবে, যেটা হলো হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট, যেটা আমরা HSC 25-এ চালু করেছিলাম। HSC 25-এর থেকেও আমাদের যেহেতু এখন মোটামুটি আমাদের 10 মিনিট স্কুলের সায়েন্স ল্যাবরেটরি ফুল ফিল হলো, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি সবগুলা কিটস নিয়ে আসছি, ল্যাব কিটস। তো আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল গুলা ডিজাইন করাও শেষ। তো এটা বলতে পারি যে যারা যারা আমাদের HSC 26 অনলাইন ব্যাচে যুক্ত হবে আমাদের সাথে, যারা এখনের যারা যারা এসএসসি, তাদের তো এখন নতুন পরিচয় হচ্ছে HSC 26। তো তাদের জন্য আমাদের ইন ক্লাসে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট থাকবে। ওদের ল্যাব নিয়ে একটা বিশাল প্যারা খাওয়া লাগে। অলসো ইভেন ইভেন আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে বলি, এমন এমন কিছু কনসেপ্ট আছে যেগুলো আসলে মানে থিওরেটিক্যালি পড়তেছে বাট ফিল করতে পারতেছে না। তো ওই পার্টিকুলার জায়গাগুলোতে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট ল্যাব এগুলা ওদের অনেক বেশি ভ্যালু অ্যাড করবে ওদের কোর্সটাতে। তো এইটুকুই বলতে পারি আপাতত। আপাতত বেশি কিছু না বলি, বাকিটা সারপ্রাইজ থাক, বাকিটা ক্লাসের মধ্যে, কোর্সের মধ্যে দেখা যাবে। মাইশা, তোমার সাথে আসলে কে আছেন? তোমার গার্জিয়ান, তোমার বড় আমার আম্মু আছেন। আন্টির কথা একটু শুনতে চাই। আন্টিকে বলতে দাও, আজকে মা দিবস, আন্টি একটু তার অনুভূতি প্রকাশ করুক তোমার এই রেজাল্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি। আপনি হ্যাঁ, আপনাদের এলাকারই ছেলে? জি, কোথায় আপনার বাসা? আমার গ্রামের বাড়ি ফুলগাজী, ফেনীর ফুলগাজী। ও আচ্ছা, তাহলে তো আমাদেরই ছেলে। অবশ্যই অবশ্যই। আমি আসলে আমার মেয়েকে বাইরে পড়াই নাই। আমি 10 মিনিট স্কুলে ও পড়ছে, আর আমি খুবই কৃতজ্ঞ। আমি বাইরে কোথাও পড়ানো লাগে নাই, কোনো কিছু বাড়তি কোনো প্যারা নিতে হয় না। এখান থেকে আমার মেয়ে যতটুকু পড়ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে ও অনেক ভালো করছে। 1207 নাম্বার পাইছে টোটাল। আমি অনেক খুশি। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ মানে আপনাদের মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ অবশ্যই। তোমরা ভালোভাবে পড়াইছো বিধায় আমার মেয়ে ওটা নিতে পারছে এবং লিখতে পারছে। এই জন্য আমি বলবো যে ও মানে ভবিষ্যতে এই যে এখন এইচএসসি ভর্তি হবে ইনশাল্লাহ, ওই সময় তোমাদের সাথে যাতে থাকে। আর তুমি, সরি আমি কিন্তু তুমি করে বলতেছি, তোমরা অবশ্যই অবশ্যই, আমি আপনাদের চেয়ে বয়সে অনেক ছোট। বল। হ্যাঁ, এই তোমাদের সাথে যাতে থাকে, আর তোমরা এমন ভাবে ওদেরকে পড়াবে যাতে ভবিষ্যতে ওরা ভালো কোনো জায়গায় যাইতে পারে। আমি এটা এক্সপেকটেশন রাখবো তোমাদের কাছে। আর আবারও বলছি, আমি 10 মিনিট স্কুলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ এখানে অনেক কম খরচে আমি আমার মেয়েকে এই এই জার্নিটা শেষ করাতে পারছি। এসএসসি যে জার্নি, অনেক অনেক ফ্যামিলি আছে যে বর্তমানে টিউশন ফি অনেক বেশি, এটা বিয়ার করা সম্ভব হয় না, প্রচুর মানে কষ্ট হয়। তো সেই জায়গায় 10 মিনিট স্কুলে অনেক কমে, অনেক কম টাকায় ওরা ভালোভাবে পড়তে পারে, ভালো কিছু মানে কি বলবো আমার আসলে আমি খুবই এক্সাইটেড আমার মেয়ের রেজাল্ট নিয়ে। আমি এটা মনে করি হয়তো অনেকে আরো ভালো করে, কিন্তু আমার মেয়ে যেটা করছে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। আর আমি অনেক আন্টি আপনাকে। তোমাদের প্রতি তো ধন্যবাদ। স্যার, এখন যেহেতু তন্ময় স্যার আছে, আমি স্যারকে একটু বলতে চাই যে যখন আমি ক্লাস 9-এ ছিলাম, তখন অর্ধবার্ষিক পরীক্ষায় আমি ফিজিক্সে ফেল করেছিলাম। আমার
লাইফের ফার্স্ট ফেল ছিল ওইটা। এরপরে বাকি এক্সাম গুলা তো দিয়েছি। এসএসসি পরীক্ষায় ফিজিক্স কোয়েশ্চেনটা হার্ড ছিল আমার জন্য। আমি খুব টেনশনে ছিলাম যে আমি ফিজিক্সে A+ তুলতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমি ফিজিক্সে 96 পেয়েছি। আমার সেকেন্ড হাইস্ট নাম্বার হচ্ছে সেটা। আমি কখনো আশা করি না যে ফিজিক্সে আমি এসএসসি পরীক্ষায় 96 পাবো। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমার খুবই তন্ময়, ভালো আমি লাগছে। একটু ওর মুখ থেকে নিয়ে একটা প্রশ্ন তন্ময়ের জন্য করি। তন্ময়, এসএসসি তে তুমি ওকে মানে আমি একটু খারাপ ভাবে বলি মাইশা, ঠিক আছে, তুমি ওকে ফিজিক্সে ফেল টু থেকে ফিজিক্সে 96 পাইয়েছে তন্ময়। তন্ময় ওকে কিভাবে মানে 196 পাও বা কিভাবে বলো এইচএসসি তে? আচ্ছা, তো বেসিক্যালি আমি মানে অলওয়েজ ফিজিক্স পড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখি, সেটা হলো আমি যখন পড়াই তখন আমার অলওয়েজ একটা জিনিস মাথায় থাকে, সেটা হচ্ছে আমি যে জিনিসটা পড়াবো সেই জিনিসটা যাতে একটা বাচ্চা স্টুডেন্টও বুঝতে পারে। মানে আমার পড়ানোর টেন্ডেন্সি থাকে এটা যে লাইক আমি একটা কনসেপ্ট পড়াচ্ছি, এটা এমন না যে একটা সায়েন্সের স্টুডেন্টই শুধু সেটা ধরতে পারবে। ইভেন আমার কাছে অনেক স্টুডেন্ট এমনও বলে যে ভাইয়া আমার আব্বু কৃষক, বাট উনি আমার সাথে বসে আপনার ক্লাস করে। কিছুদিন আগে একটা স্টুডেন্ট বললো, তো আপনি ওই কনসেপ্টটা এমন ভাবে পড়াইছেন যে আমার আব্বু জিনিসটা বুঝতে পারতো। সো এই ধরনের জিনিসপাতিগুলো যখন স্টুডেন্টদের থেকে শুনি বা অনেক গার্ডিয়ানও বলে এই কথাগুলো, সো খুবই ভালো লাগে। এন্ড আজকে মাইশার কথা শুনে আসলে আমার মানে মনে হচ্ছে যে এই সাকসেসটা শুধু মাইশার একার না, এই সাকসেসটা আমার নিজেরও হয়েছে। যে একটা মাইশার ক্ষেত্রে আমি যদি একটু অ্যাড করি, আমি এটা স্টুডেন্টদেরকে বলছিলাম, আমি যখন মাইশার ক্ষেত্রে আমার স্টোরিটা মিলে যায়। সেটা হচ্ছে আমি যখন প্রথমবার সায়েন্স নেই, তখন স্কুলের আমাদের তখন অর্ধবার্ষিকী ছিল না, আমাদের ছিল হচ্ছে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তো আমি আমার প্রথম সাময়িকে ফিজিক্সের রিটেনে ফেল করছিলাম। এটাই ছিল আমার লাইফের মানে এক একমাত্র ফেল। এর পরে আমি কখনো ফেল করি নাই কোনো জায়গাতে, বাট ওই ফিজিক্সে আমি প্রথমবারের মতো ফেল করছিলাম। And এরপর আমার মধ্যে একটা জিদ ঢুকে গেছিল যে এই জিনিসটার মধ্যে এমন কি আছে যে কারণে আমি ফেল করছিলাম, তো এটা আমি দেখে নিব। এরপর থেকে আমার আসলে আমি এরপরে এখনো ওই তন্ময় স্টুডেন্টদেরকে দেখাই দিচ্ছে ফিজিক্স। জায়গা থেকে অনেকগুলো স্টুডেন্টকে ফিজিক্সে ভালো করাইছি। আমি নিজেও ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ফিজিক্সে অনার্স মাস্টার্স করছি। সো ওই পার্টিকুলার জায়গা থেকে আমার মানে অলওয়েজ একটা টেন্ডেন্সি ছিল। ইভেন আমার টিচিং এর অনেকে মানে হয় না যে ট্র্যাক লেস হয়ে টিচিং প্রফেশনে আসে, অনেকের লাইফের টার্গেট থাকে যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আরো অনেক কিছু। বাট আমি যখন এইচএসসি তে পড়তাম তখন আমার লাইফেরই একটা মানে আমার লাইফের ওয়ান অফ দ্য প্রাইম টার্গেট ছিল যে আমি টিচার হব। এন্ড আমি যে জায়গাগুলোতে সাপোর্টটা পাই নাই বা যে জায়গাতে আমার মনে হয়েছে যে আমার এই জায়গাটাতে আমরা 10 মিনিট স্কুলের টিম, এই যে স্বজন ভাই আছে, ফারহান ভাই আছেন, আমাদের আরো টিচাররা আছে, আমরা টিচাররা যেভাবে চিন্তা করি নতুন নতুন ইনোভেশন নিয়ে আসার, নতুন নতুন কাজ করা, স্টুডেন্টদের জন্য হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করা, ল্যাব নিয়ে আসার, স্টুডেন্টদেরকে বেসিকটা কিভাবে ডেভেলপ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা যেভাবে চিন্তা করতেছি, স্টুডেন্টরা যেগুলা কন্টেন্ট গুলা মানে হ্যান্ডস অন না দেখে বা শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট পরে যে জিনিসগুলো স্টুডেন্টরা ফিল করতে পারে না, সেই জিনিসগুলোকে কিভাবে 3D ওয়েতে, সিমুলেটেড ওয়েতে যে জিনিসগুলো স্টুডেন্টদেরকে আরো বেশি ফিল করানো যায়। সো অলওয়েজ আমার একটা টার্গেট থাকে যে ফিজিক্সে যেহেতু আমি পড়াই, সো এই পার্টিকুলার জায়গাতে নতুন নতুন ইনোভেশন গুলো নিয়ে আসার ট্রাই করি, সো দ্যাট অনেক স্টুডেন্ট আসলে সবাই যে সমপরিমাণ, অনেক অনেক ক্ষেত্রে থাকে না যে অনেক স্টুডেন্ট একবার দেখছে ও ধরে ফেলছে জিনিসটা, আবার অনেক স্টুডেন্ট থাকে যারা দেখছে জিনিসটা, সে 3-4 বার পড়ছে, ধরতে পারে নাই। তো আমার টার্গেট থাকে আমি স্টুডেন্টদেরকে ওইভাবেই পড়াবো যে স্টুডেন্ট সে প্রথম দিন কিছুই দেখেন, সে প্রথমবারের মতো দেখতেছে একটা জিনিস, ও যাতে ওইভাবে পড়তে পারে। তো আমি অলওয়েজ কঠিন যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে গল্পের মাধ্যমে রিয়েল লাইফের সাথে মিল রেখে ওইভাবে পড়ানোর চেষ্টা করি, সো দ্যাট স্টুডেন্টদের ওই জিনিসটা বোরিং না লেগে ওই জিনিসটা ওর কাছে ইন্টারেস্টিং মনে হয়, ওই জিনিসগুলো ও ফিল করতে পারে। ওইভাবে আর কি অলওয়েজ ট্রাই করে যাচ্ছি, এখনো চেষ্টা করি, সো দ্যাট অনেক কঠিন কঠিন জিনিস স্টুডেন্টরা যাতে ফিল করতে পারে, ওই জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাই। আলটিমেটলি শিক্ষার উদ্দেশ্যটাই হওয়া উচিত যে আনন্দের সহিত শিক্ষা। তো একটা জিনিস যদি সে প্রেসার ফিল করে লেখাপড়া করে, ওই প্রেসার ফিল করে লেখাপড়া করার পরে ওর আউটপুটটা আসবে ভার্সেস একটা জিনিস সে আনন্দের সহিত পড়লো, সে ওই জিনিসটাতে ইন্টারেস্টিং
ইন্টারেস্ট ফিল করে পড়লো, ওই জিনিসটাতে মজা পেয়ে পড়লো, ওই জিনিসটা থেকে তার যে আউটপুটটা আসবে, ওই আউটকামটা ইজ মেনি মোর হায়ার দেন সে প্রেশার ফিল করে পড়তেছে। তো ওই পার্টিকুলার জায়গাতে অলওয়েজ কাজ করে যাওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ব্যাচে। যেমন আমি কমেন্টে দেখতে পাচ্ছিলাম যে 24 ব্যাচের স্টুডেন্টরা একটু মন খারাপ করে বলতেছিল, ভাইয়া আমাদের জন্য তো কিছু করলেন না। সো আমরা কিন্তু একদম করোনার সেই শুরু থেকে 2021 সাল থেকে স্টুডেন্টদের সাথে পড়ানো, তো ওই সময়ের টিচিং মেথড, ওই সময়ের ইনোভেশন ভার্সেস এই সময়ের ইনোভেশন যদি আমরা দেখি, মানে ইটস টোটালি রেপিড রেপিডলি চেঞ্জেস, মানে এই জিনিসগুলো চেঞ্জেস হচ্ছে প্রতিনিয়ত, আরো চেঞ্জেস হবে, আরো ইনোভেশন আসবে প্রত্যেকটা ব্যাচে। আমরা চেষ্টা করি আমাদের প্রিভিয়াস যে জিনিসগুলো এগুলাকে বারবার বারবার ছাড়াই যাওয়ার। তো আমিও সবাইকে কথা দিচ্ছি যারা যারা এসএসসি 24 ছিল এবং আপকামিং এসএসসি ব্যাচে যারা যারা আসো, তোমাদের প্রত্যেকটা ব্যাচে নিজেদেরকে ছাড়াই যাওয়ার চেষ্টা করব। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি আমার টিচিং মেথডকেও আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করব, সো দ্যাট এই যে দিন শেষে আসলে একটা শিক্ষকের প্রাপ্তি হলো এটাই যে স্টুডেন্টরা এসে বলবে যে ভাই আমি ফেল করছিলাম, আপনার কাছে পড়ছি, এন্ড পড়ার পরে আমার এই ইমপ্রুভমেন্টটা হয়েছে, এই রেজাল্টটা আমার কাছে আসে। টু বি অনেস্ট, একজন শিক্ষক হিসেবে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। অল তন্ময়ের সাথে রাইট, আমি একটু সো অ্যাড করবো। হ্যাঁ সাজেন ভাই। জি। ফারহান, তুমি কি কখনো বাংলায় ফেল করেছো? আচ্ছা, কারণ আমার তন্ময়, ঘটনাটা একটু ডিফারেন্ট এবং ইন্টারেস্টিংও। সেটা হচ্ছে আমি পড়ালেখা করতাম ঢাকা কলেজে। তো ঢাকা কলেজে আমি যখন বাংলা পরীক্ষা দিচ্ছিলাম, একদম টেস্ট শেষ পরীক্ষা কলেজ লাইফে আমার শেষ দেওয়া যে বাংলা পরীক্ষাটা, তো আমি 21 মার্ক অ্যান্সার করেছিলাম সৃজনশীলে। 21 মার্ক অ্যান্সার মানে হচ্ছে মোটামুটি সবগুলো প্রশ্নের ক আর খ লিখেছিলাম। গ আর ঘ লেখার ধৈর্য হচ্ছিল না, ঘুমও আসছিল। তো আমি একটু চা খেতে গিয়েছিলাম, আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরেই অনেকগুলো টং এর দোকান আছে, ওখানে চা খেতে গিয়েছিলাম। এবং চা খেয়ে আসতে আসতে দেখে আমার খাতা নিয়ে গেছে। কারণ গার্ড এতক্ষণ ধরে আমি পরীক্ষার হলে নাই, এই জন্য গার্ড আমার খাতা নিয়ে গেছে। তো আসার পর উনি জিজ্ঞেস করেছেন যে কোথায় ছিল এতক্ষণ। তো এই কথা তো বলা যায় না যে পরীক্ষার হল থেকে বের হয়ে আমি চা খেতে গিয়েছিলাম। ঢাকা কলেজে তখন ভাইবটা আসলে এরকমই ছিল আমাদের পরীক্ষা সম্পর্কে। মানে অনেকে পরীক্ষা নিয়ে অনেক ভয় টয় পাও না তোমরা, আমাদের মোটেও এরকম কিছু ছিল না। পরীক্ষা আমাদের জন্য জাস্ট এনাদার অকেশন টু মিট আওয়ার ফ্রেন্ডস ছিল, কারণ আমাদের বন্ধু বান্ধবরা সাধারণত কলেজে আসতো না, শুধুমাত্র পরীক্ষার দিনগুলোতে আসতো। পরীক্ষার দিনগুলোতে আমরা প্রথমবারের মতো জানতে পারতাম, ও তুই এই সেকশনে, আমি তো ভাবছিলাম যে তুই অন্য কলেজে। এরকম অনেকের সাথেও অনেক ইনসিডেন্ট হতো। তো যাই হোক, খাতা যখন আমি ফেরত আসলাম, ফেরত আসার পর দেখলাম যে আমার খাতা নিয়ে গেছে। তো আমি বললাম যে স্যার, ক্যান্টিনে গেছিলাম পানি খেতে। তো স্যার বললো যে পরীক্ষার হল ত্যাগ করছো না, আর পরীক্ষা দেওয়া লাগবে না, যাও চল যাও। তো আমি বললাম যে তাও আমি বসে আছি, আমি তো বের হই না, কারণ আমি তখন যদি বের হই আমি পরীক্ষা পাশ করবো না। আমি মাত্র 21 নাম্বার অ্যান্সার করেছি। তো স্যার তাও আমাকে দিবেই না, খাতা কিছুতেই দিবে না, আমার যে রিটেন লেখার খাতাটা ওটা আর কিছুতেই দিবে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে ওএমআর শিটটা দেন। কারণ আমি তো স্যার সৃজনশীল, আমি তো রিটেন পার্টের সময় বের হয়েছি, আমি অবজেক্টিভের সময় তো বাইরে নেই, অবজেক্টিভেরটা দেন আমাকে। তো স্যার হচ্ছে অবজেক্টিভের আমাকে অ্যান্সার শিটটা দিল, আমাকে প্রশ্নটা দিল না। তো তখন আর কি করা, যে মানে শেষ ভরসা হিসেবে সবগুলো আন্দাজে দাগাই দিলাম। এবং পরে আমি রেজাল্টটা দেখলাম যে আমি টেস্টে টোটাল 100-তে 35 পেয়ে পাশ করেছি। অর্থাৎ ওইদিকে আমি রিটেনে 20-এর মতো পেয়েছি, আর এদিকে অবজেক্টিভে পেয়েছিলাম 15-এর মতো আন্দাজি, মানে একদম প্রশ্ন দেখা ছাড়াই দাগায় হচ্ছে 15 পাইছিলাম। এটাই ছিল আমার, মানে এটা ছিল আমার বাংলায় সবচেয়ে খারাপ ফলাফল করা পরীক্ষা আর কি। একটা ইন্টারেস্টিং স্টোরি এটাও, বাট আমি রিকমেন্ড করি না কাউকে এমন করতে। আর ঢাকা কলেজে এখন এটা একদমই অ্যালাউ করে না। ঢাকা কলেজে এখন রেগুলার ক্লাস এন্ড পরীক্ষা হয়। ঢাকা কলেজে এখন যদি ক্লাসে না যায় কেউ, গার্জিয়ান কল করা হয় এবং নানা রকম পানিশমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। আমাদের এখন কলেজে, আমি কিছুদিন আগে আমাদের কলেজে গিয়েছিলাম, নিবিড় পর্যবেক্ষণ কমিটি নামক একটা কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি, তাদের একদম নজরদারির মধ্যে সবাইকে থাকতে হয়। সো আমরা মোটামুটি আমাদের আজকের যে আড্ডা আলোচনা কনভারসেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা যদি একটু সাজন ভাইকে দিয়ে শেষ করি। সাজন ভাই, এইচএসসি 26-এর জন্য যে প্ল্যানটা আমাদের আছে, যে মাস্টার প্ল্যানটা, এটার ওভারঅল মানে সারপ্রাইজ ব্লাস্টিংটা কিন্তু কালকে সন্ধ্যা 7টায় হবে আমাদের 10 মিনিট স্কুলের মেইন ফেসবুক পেজ থেকে। এবং তার পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12। সো আমরা সারপ্রাইজটা পুরোপুরি রিভিল করে দিব না। আপনি যদি একটু হিন্ট দিতে চান যে কালকে ওদের জন্য কি সারপ্রাইজ রয়েছে, আমরা ওদের জন্য কি করতে যাচ্ছি। তো ফারহান অলরেডি অনেক বড় একটা হিন্ট দিয়ে দিয়েছে। তো এই বছর যেমন 24 ব্যাচের স্টুডেন্টরা বলতেছিল যে আমাদের সময় এত এত কিছু করলেন না, এরকম আরো অনেক কিছু থাকবে। যেমন 25 ব্যাচেও তোমরা বেশ কিছু রিকোয়ারমেন্ট জানিয়েছো আমাদের, যে আমাদেরটা এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। তো 24-25-এর থেকে ব্যতিক্রম তো অবশ্যই কিছু আছে আমাদের কোর্স প্ল্যানিং গুলাতে।
সেটা জানতে পারবে। আর সেটা জানার জন্য আগামীকালকে 7টায় দেখা হচ্ছে আমাদের সাথে। ফুল টিম থাকবে তোমার সাথে এক্সপ্লেন করার জন্য। মেইনলি প্রতিবারের মতো এবারও আমরা যখন দেখি যে কোর্স ডিজাইন করি, কোর্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা জিনিসকে মাথায় থাকে যে স্টুডেন্টটা আসছে সেই স্টুডেন্টটা মোটামুটি কিছুই পড়ে আসেনি, ওকে আমাদের শুরু থেকেই গড়ে তুলতে হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে আমি প্রথম ডে ফার্স্ট ক্লাস থেকেই চাই, যাতে করে ওই প্রসেসের ভিতর দিয়ে তুমি যেতে পারো। কারণ ইনিশিয়াল ডেজে আমরা এসএসসি লাইফে যে টাইপের ম্যাথ করি বা যত রকমের ম্যাথ করি বা যত টাইপের পড়াশোনা করি, এইচএসসির পড়াশোনার লেভেলটাই অন্যরকম। অনেক বেশি পড়া, বইয়ের ফন্ট সাইজ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যায়, যে ফন্ট সাইজ এত এত বড় করেছে। তো আমাদের এবারে প্ল্যান, আর বেশি বলবো না, সাইকেল প্ল্যান থাকবে। সাইকেল প্ল্যান থাকছে 1 নাম্বার হিন্টস। 2 নাম্বার হিন্টস হচ্ছে হলো গিয়ে তোমাদের যে এবার তোমাদের একটা ইচ্ছার প্রতিফলন থাকবে, যে তোমার ইচ্ছা হয়েছে তুমি এতটুকু করতে চাও, অতটুকু করতে চাও। কতটুকু কি করতে চাও তা আমি আসলে এখন যদি বলে দিই কালকের ফুল প্রোগ্রামটা রিভিল হয়ে যাবে। বাট ম্যাথের ক্ষেত্রে তোমাদের কমপ্লিট প্রিপারেশন, সকল সাবজেক্টে কমপ্লিট প্রিপারেশন নিয়ে ডিজাইন করেছি। কালকে দেখা হচ্ছে। আমি এখন যদি বেশি কথা বলে পারেন সব রিভিল করে দিব এই পার্টটা। তোমাকে যে প্রশ্নটা করেছিলাম একটা প্রধান কারণ ছিল যে 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 সাবজেক্টের টিচার হচ্ছে ওই সাবজেক্ট নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা থাকে, বা হয়তো বা স্টুডেন্ট লাইফে ওই সাবজেক্টটাতে অনেক বেশি কষ্ট করেছে বা অনেক বেশি ফান করেছে। দুই রকমের তিক্ত মিষ্টি দুইটাই থাকে। যেমন আমার ক্ষেত্রে ছিল হচ্ছে মফস্বলের স্কুল ছিল, আমাকে হায়ার ম্যাথ পড়তে দেয় না। আমার এসএসসিতে হায়ার ম্যাথ ছিল না। সো দেন ওইটার থেকেই আমি এখন হায়ার ম্যাথ পড়াই। হায়ার ম্যাথ এইচএসসি তো পড়াই, এসএসসি তো পড়াই। ওই পার্টটা কাজ করে যে আমি পড়তে পারি নাই, আমার যে কষ্ট লাগার বিষয়টা ছিল, আমার ছোট ভাই বোন যারা আছে ওরা যাতে এই কষ্টটা না পায়, বা এজ এ স্টুডেন্ট এসএসসি তে হায়ার ম্যাথ না পড়ে। এটা দেখবা এখন অনেক থাকবে এইচএসসি তে আসবে যে ভাই আমার হায়ার ম্যাথ ছিল না, আমি কি পারবো বা আমার কি হবে। তো তাদেরকে যাতে আমি ওইভাবে ইন্সপায়ার করতে পারি, আমি বিগত 13 বছর যাবত এই জিনিসটাই চেষ্টা করতেছি যে ইন্সপায়ার করে যাওয়ার, যে দেখো একটা প্রবলেম হয়ে গেছে, তো এটা নিয়ে পড়ে থাকলে হবে না, এটাকে ওভারকাম করা পসিবল। সো ফারহান, ওভার টু ইউ। আমি বেশি কিছু রিভিল করলাম না, কালকে 7টার জন্য রেখে দিলাম, কারণ আমি এখন বললে পুরোটাই বলে ফেলবো যে কি কি কোর্স প্ল্যানে কি কি ডিজাইনে আছে। অনেক ধন্যবাদ সাজন ভাইকে পুরো সারপ্রাইজটা রিভিল না করার জন্য। তারপরও টিমের পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রেশার আছে। দুইটা জিনিস তোমাদেরকে জানাতে হবে। একটা হচ্ছে প্রথমবারের মতো আমরা 24/7 ডাউট সলভিং এর দিকে এগুচ্ছি, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া নিশ্চয়ই আমাদের অনেকের কাছে অনেক পছন্দ। রেস্টুরেন্টে মেনু কার্ড দেখে তোমরা যেরকম যে কোনো খাবার সিলেক্ট করতে পারো, আমাদের এইবার এইচএসসি 26 ব্যাচের জন্য প্রথমবারের মতো এরকম একটা সুযোগ আমরা নিয়ে আসছি। সো স্টে টিউনড, কালকে সন্ধ্যা 7টায় আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটো জায়গাতেই তোমাদের সাথে দেখা হবে। তোমাদের আরো অনেক প্রশ্ন, আজকে হয়তোবা সবার প্রশ্নের উত্তর আমরা দিতে পারি নাই। সো সকল প্রশ্নের উত্তর নিয়ে কালকে ফেরার চেষ্টা করব ঠিক সন্ধ্যা 7টায়। দেখা হচ্ছে আবারও। সবাইকে সে পর্যন্ত ভালো থাকার এবং সুস্থ থাকার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।